নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনুগ্রহ করে প্লিজ আমার স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। আর ফেসবুক অ্যাকাউন্ট স্বপন কুমার দেব ফলো আপ করে দেবেন। আজকে আমরা মানুষ জীবন যারা উচ্চাকাঙ্ক্ষী তারা চায় কি যে গলি থেকে রাজপথে গিয়ে জীবনটাকে একটা জায়গায় পৌঁছে দেওয়া, মানে পৌঁছে যাওয়া। আবার এক শ্রেণীর মানুষ আছে যে রাজপথ থেকে সংকীর্ণ এদো গলিতে চলে আসতে চায়, থাকতে চায়। কথাটার মানে আমি বলবো, এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। জানেন, আমাদের কলকাতায় কেন, সারা বিশ্বে মনে হয় এই ধরনের নজির নেই, যেটা আপনি বিশেষ করে কলকাতায় দেখতে পাবেন। আর ভারতবর্ষের বিভিন্ন শহর, বোম্বে, দিল্লি ফিলিতে ফুটপাতবাসী আসে ঠিকই, কিন্তু ওদের ওই দৈন্য দশাটা আমাদের কলকাতার ফুটপাতবাসীদের দৈন্য দশার মতো নয়। ওই ত্রিপল টাঙিয়ে একটা দৃষ্টি দূষণের সৃষ্টি সেখানে করার সাহস পায় না। আছে ফুটপাতবাসী যে নেই তা নয়, ইংল্যান্ডেও আপনি দেখতে পাবেন ফুটপাতবাসী আছে, কিন্তু তাদের থাকার একটা জায়গা, মানে তাদের যে সিস্টেম থাকার, নিজেরা যে বানায় সেটা নোংরা করে নয়, মানে দৃষ্টি দূষণ বা দেখতে খারাপ লাগবে সেরকম বিষয় নয়। কিন্তু আমাদের কলকাতায় যারা ফুটপাতবাসী আছে সেখানে প্লাস্টিকের ছাউনি দিয়ে, বেড়া দিয়ে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার, সৌন্দর্যটা নষ্ট করে দেয়। সেই ফুটপাতবাসীর জন্য এত দুর্নীতি করার পরও, এত অপকর্ম করার পরও, যাই হোক, আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে সব এই ফুটপাতবাসীদের একটা আশ্রয়স্থল করে দেওয়া, যেখানে গিয়ে তারা থাকতে পারবে। কিন্তু ওই যে বললাম যে কিছু এক শ্রেণীর মানুষ যারা উচ্চাকাঙ্ক্ষী, যার জীবনে কিছু করতে চায়, তারা গলি থেকে রাজপথে পৌঁছাতে চায়। আবার এক শ্রেণীর লোক আছে, ওই যে বললাম আপনাদের একটু আগে, যে রাজপথের সৌন্দর্য, নিরাপত্তা, পরিবেশ বা একটা মানে খুব বেঁচে থাকার মতো একটা ভালো জায়গা বা পরিবেশ ছেড়ে কষ্টের জীবন এদো গলিতে চলে আসতে চায়, সেখানে থাকতে চায়। এই ফুটপাতবাসীদের বিষয় দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কেন এরকম করতে চাইছে, কারণটা কি? কারণটা হচ্ছে, বলে না মানুষ অভ্যেসের দাস, মানুষ ঠিকই অভ্যেসের দাস। আর সেই অভ্যেসের দাসের জন্যই আজকে আপনাদের একটা খবর আমি দিই কলকাতার ফুটপাতবাসীদের জন্য। খোলা আকাশের নিচেই তাদের খুব শান্তির ঘুম। এই কামড়ে ধরা শীতে, মানে এই শীতকালটা 2026 সালের জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষের দিকে যে ঠান্ডাটা পড়েছে কলকাতায়, বিগত অনেক বছর এরকম ঠান্ডা পড়েনি। কলকাতার কথা বলছি, বাদবাকি ধরুন আপনি বর্ধমান হোক, পুরুলিয়া হোক, বাঁকুড়া হোক, কালিম্পং হোক, এগুলো তো মোটামুটি শীতকালে 10-এর নিচে সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা মান নেমে আসে। কিন্তু কলকাতায় 10.2 বা 10 সেলসিয়াস ডিগ্রি অনেক বছর পর দেখা গেছে। সেই কামড়ে ধরা শীতে ফুটপাতে যখন কুঁকড়ে যায় শরীর, তখন পেটের কাছে গোল হয়ে শুয়ে থাকে তারই বিছানার ঠিক পাশে রাস্তার আমাদের চেনা সারমেয় বা সারমেয়গুলো কুকুর। যে কুকুরগুলো আমাদের, আমি যেখানে থাকি সেই গলিতেও থাকে, মাঝে মাঝে তাকে পাড়ার প্রতিবেশী যারা ভালো তারা দেয়। সবাই তো এই জন্তু জানোয়ারদেরকে সঙ্গে ভালো ব্যবহার করে না। তো সেখানে তারা যদি অচেনা কোনো ব্যক্তি বা ব্যক্তিরা সেই পাড়াতে ঢোকে, তারা কিন্তু প্রচণ্ড চিৎকার করে। 10-12টা কুকুর থাকে, বিশাল চিৎকার করে। অন্তত ঘুমের মধ্যেও ওখানকার বাসিন্দারা বুঝতে পারে যে কিছু একটা ঘটছে বা কোনো অপরিচিত ব্যক্তি তাদের এলাকাতে প্রবেশ ঘটেছে, তাদের অনুপ্রবেশকারীদের। সে চোরছেতে হতে পারে, সে ভালো মানুষ হতে পারে, সে মানে অসৎ উদ্দেশ্য আসতে পারে। যাই হোক, এরা কিন্তু এইভাবে নিরাপত্তা সহকারে পাহারাটা বিনা স্বার্থে শুধু খাওয়ার বিনিময়ে পাহারা দেয়। সেই জন্য সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছিল সবকে সরিয়ে ফেলতে হবে। তার এগেনস্টে আবার অনেক সারমেয় প্রেমীরা তারা
তার এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এর মধ্যে অনেক ভালো ভালো লোক আছে, নামি দামি ব্যারিস্টার, উকিল পর্যন্ত আছে, যে তারা সামান্য একটু পায়খানা করে বা যেখানে যথেষ্ট খাওয়া দাওয়া দেওয়া হয় বলে তাদের বিরুদ্ধে এই ধরনের রায় দেওয়াটা ঠিক নয়, যে সব কুকুরকে তুলে নিয়ে চলে যেতে হবে, নিয়ে একটা জায়গায় ইয়ে করে রেখে দিতে হবে। এটা হয়, কিন্তু সারমারা এই ধরনের উপকারটা কিন্তু এক একটা কলোনিতে, এক একটা পাড়াতে, এক একটা বস্তির, এক একটা এলাকাতে তার নিঃস্বার্থপরভাবে কিন্তু করে। সারমার এই একটা ভালো পরিচিতি আছে, সমাজের বন্ধু বলা যায়। সেই কুকুরগুলো কিন্তু এই ফুটপাথবাসীর পাশে ওই কম্বলে বা বিছানায় শুয়ে থাকে, কোনো ক্ষতি কিন্তু করে না তারা। এইবার এইভাবেই কিন্তু তাদের যে রাতের নিস্তব্ধতা চিরে দেওয়া গাড়ির হর্নের কর্কশ শব্দ বড় আরাম দেয় এই ফুটপাথবাসীদের। আমি আপনি পারবো না হয়তো, তারা কিন্তু এইভাবেই মানুষ। এইসব ঘিরেই নাকি তাদের এই অভ্যস্ত জীবন, ফুটপাতে কাটানো, ফুটপাতে রান্না করা, ফুটপাতে সংসার পাতা, ফুটপাতে সারাটা জীবন কাটিয়ে দেওয়া। তাদের ঘর বাড়ি জমি জমা বলে কিছু নেই। এর মধ্যে আরও কিছু কিছু রহস্যময় ব্যাপার আছে, সেটা আমি এখন এর মধ্যে যাব না। এবার ঠিক সেই বেকার যুবকের মতো আচমকা রাস্তায় এক মদ্যপ অচৈতন্য কোটিপতিকে পেয়ে যান যিনি, সেই কোটিপতিকে মেসের চিলে কোঠায় নিজের ঘরে বন্দি রেখে কোটিপতির জীবনে ঢুকে পড়ে সেই বেকার যুবক। নির্বাক ছবি পুষ্পক বলে একটা সিনেমা হয়েছিল, সেই কাহিনী থেকে আমি এই উদাহরণটা দিচ্ছি। আর সেই পুষ্পক ছবির সেই যুবক, যার ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণের একদম ট্যালেন্টেড, নামী, বিখ্যাত অভিনেতা কমল হাসান। এবং এই কমল হাসান এই পুষ্পকে ওই বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই যুবক পাঁচতারা হোটেলে কোটিপতির ঘরে প্রথম রাতে ঘুমোতে গিয়ে খুব ছটপট করে ওঠে, হাঁপিয়ে উঠছিল। কারণ কি জানেন? যে রাতে মেসের ঘরে কুকুরের ডাক সহ হাজারো আওয়াজ কানে নিয়ে তার ঘুমানো অভ্যেস। হোটেলে শান্ত ঘরে সেসব নেই। আর সেই মেসের ঘরে ফিরে রাতে সেই সব আওয়াজের একটা রেকর্ড করে আবার সে হোটেলে ফিরে আসে, আর কানের কাছে সেই রেকর্ডটা চালিয়ে দেয়। ওই মানে কুকুরের ডাক, গাড়ির হর্ন, চিৎকার চেঁচামেচি, মানুষের কোলাহল, রাতের গাড়ি চালানো যাওয়ার শব্দ, এইসব রেকর্ডিং করে ওই হোটেলে যখন সে ফিরে যায় বেকার যুবকটা ওই কোটিপতির দৌলতে, সে ঘুমানোর সময় রাতে ওই রেকর্ডিংটা চালিয়ে দেয়। ওই পরিবেশটা ওইখানে সে নিয়ে আসার চেষ্টা করে বা নিয়ে আসে, এবং হোটেলে ওই সেই আওয়াজে রেকর্ড করে ওই হোটেলে কানের কাছে সেই রেকর্ডটা চালিয়ে দেয়, মানে রেকর্ডিংটা চালিয়ে দেন, চালিয়ে দিয়ে সে নিশ্চিন্তে ঘুমন। এও একটা জীবন। এইটাই নিয়ে আমি আপনার সঙ্গে একটু শেয়ার করব। এক শ্রেণী ফুটপাথবাসী কষ্টের মধ্যে আছে ঠিকই, শীতে কুঁকড়ে যাচ্ছে, ছেলেপিলেগুলো জীবনে ঝুঁকি নিয়ে খেলাধুলা করে, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, একটা বাচ্চা ছেলে বা মেয়ে যে কোনো মতে গাড়ি চাপা পড়তে পারে, যে কোনো একটা বড় অঘটন বা ঘটে যেতে পারে, ঘটেছে। মদ্যপ কোনো গাড়ির ড্রাইভার সেই বস্তি বা সেই ফুটপাথবাসীর উপর দিয়ে চালিয়ে দিয়েছে। বোম্বেতে এরকম ঘটনা ঘটে 4-5 জনকে, একজন নামী বলিউডের হিরো, সে মস্তান বলুন যাই বলুন, সে গাড়ি চালিয়ে দিল মদ্যপ অবস্থায়। একজন নামী বলিউডের সিনেমার হিরো, কেস কাছে হলো, অনেক কিছু হলো, কোনো শাস্তি তার হয়নি। তার কারণ হচ্ছে নামী এবং প্রভাবশালী। এটা আমাদের দেশের নিয়ম। সেই বলছি, তা সত্ত্বেও এত বিপদ, একটা অপরিচ্ছন্ন, নিরাপত্তাহীন একটা জায়গায় এইভাবে ধুলোবালির মধ্যে চিৎকার চেঁচামেচি, হই হট্টগোলের মধ্যে মানুষ ফুটপাতে রাত কাটায়। আর এই যে গল্পটা আমি বলছিলাম, সেই পুষ্পক ছবি, সেই কমল হাসান যার চরিত্রে অভিনয় করেছে বেকার ছেলে, সে ঠিক তাই করেছে। রেকর্ডিংটা সেই হোটেলের আরাম কেদরায় বা আরাম বিছানায় শুয়ে ওই রেকর্ডিং চালিয়ে দেয়, ওই শব্দ শুনে সে আরামে ঘুমায়।
সেই রাতটা। তো কলকাতার ফুটপাতে থাকা মানুষগুলো ঠিক ওই একই অবস্থা, একই চরিত্র, একই মানসিকতা, একই ইচ্ছা, একই অভ্যেস। এই আরামের জীবন ছেড়ে যেতে তারা নারাজ। মানে ফুটপাতে থেকে কষ্ট করে ফুটপাতে থাকবে, কিন্তু সরকারের দেওয়া কোনো ভালো পাকার বাড়িতে তারা যেতে নারাজ। ভাবতে পারেন, এও জীবন, এও একটা ঘটনা। আমি কলকাতার জীবনটা নিয়ে, কথাটা নিয়ে বলছি। শুধু তো পরিবেশ নয়, এখন অনেক সংগঠনের দাদা দিদিরা আসেন, খুঁজে নেন তাদের, এই ফুটপাতবাসীদের, আর হাতে তুলে দেন কম্বল, আরও এটা সেটা প্রয়োজনীয় জিনিস। অনেক এনজিও, তারাও কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থা, তারাও কিন্তু এই ফুটপাতবাসীদের জন্য অনেক করেন। বিশেষ করে শীতের খাবার থেকে শুরু করে গরম কাপড়, কম্বল, লেপ, তোশক, জামা কাপড় গরমে এরা দান করে। তবুও এই যে পড়ে পাওয়া 14 আনার আশায় তাকিয়ে থাকে সারাদিন, কাগজ কুড়িয়ে, বোতল কুড়িয়ে, কেউ রিক্সা চালিয়ে, কেউ ঠিকে শ্রমিকের কাজ করে, কেউ লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে বা দিনমজুরির কাজ করে সারাদিন এসব করার পর শহরের চেনা ফুটপাতে এলিয়ে দেওয়া ক্লান্ত শরীরগুলো দেখে মনে হয় তারা বেশ ইয়াসে আছে, বিন্দাস আছে, কোনো কষ্ট নেই। তুলনা করলে মনে হয় দেখে যে বিত্তশালী ধনশালী পাকা বাড়িতে আরামে আছে, তারা তাদের তুলনায় কিছুই নয়। তাদের সুখটা, ফুটপাথিবাসীদের এই ঘুমানোর সুখ বা জীবন কাটানোর সুখটা পাকা বাড়ির সচ্ছল পরিবারের বিলাসবহুল জীবন কিছুই নয়, তুচ্ছ। আর ফুটপাতই তাদের ঘর, আর সেখানেই তাদের সংসার, ধুলো ময়লার সঙ্গেই তাদের সহবাস। তাদের ছেলে মেয়ে ওইভাবেই বড় হয়, মানুষ হয়, মারা যায়, আবার জন্মগ্রহণ করে। দেখুন, শত চেষ্টাতেও ফুটপাত থেকে নড়ানো যাচ্ছে না এই ফুটপাতবাসীদের। এটা সরকারের ব্যর্থতা, এর উপরে কিছু বলার নেই। আর কারণ ফুটপাত পরিষ্কার রাখা, ফুটপাত সুন্দর রাখা, এটা প্রশাসনের দায়িত্ব। কিন্তু উল্টো কী হয় জানেন? টাকা খেয়ে, ঘুষ খেয়ে ফুটপাত দখল করিয়ে দেয়। ফুটপাত বাজার করার জায়গা বসিয়ে দেয়, দোকান হাট বসিয়ে দেয়, পান বিড়ির দোকান বসিয়ে দেয়, ওইটুকু জায়গার জন্য হাজার হাজার টাকা তোলা নেয়। এর আবার জনপ্রতিনিধি, যার জন্য কলকাতা শহরে ফুটপাতগুলোর এই অবস্থা, জবরদখল হয়ে গেছে, মানুষ হাঁটতে পারে না, রাস্তা দিয়ে হাঁটে, সেরকম দুর্ঘটনা ঘটছে। তো এই শহরের বা এই সরকারের প্রশাসন ব্যাপার নিয়ে এটা শুধু মানে বর্তমান কালের জন্য এটা বহু যুগ ধরেই হয়ে আসছে। তার কারণ কি জানেন? শহর চুলোয় যাক, সৌন্দর্য চুলোয় যাক, ফুটপাতবাসী আমজনতার জীবনের ঝুঁকি গুলি মারো, আমাকে তোলা তুলছি, ওখান থেকে লাখ লাখ টাকা আমার আসছে, এটাই বিন্দাস, বিনা খাটুনিতে পকেটে পয়সা চলে আসছে, কষ্ট করার কোনো ব্যাপার নেই। এগুলো করে কারা? ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা এবং নেত্রীরা। সে আপনি কাউন্সিলর বলুন, এমএলএ এমপি বলুন। এমপি হয়তো সব জায়গায় পয়সার দরকার না, এমপি অনেক উঁচু দরের মানুষ, ইনকামও তার অনেক। ওই ছোটোখাটো যেটা বলছি কাউন্সিলর বা পাড়ার দাদা, সবই রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি আর কি। আর সেই জন্যই আজকে ফুটপাতগুলোর এই অবস্থা। কেন যাবে না তারা? তাদের জন্য যদি পয়সা খরচা করে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, একতলা, দোতলা, তিনতলা, কলকাতার বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে সরকার, এইটুকু করার চেষ্টা করেছে পৌরসভাগুলো, এরা তাতে রেসপন্স দিচ্ছে না। আইন তো হাতে নিতে পারে না, সরকারের আইন তো মানতে বাধ্য। আর তাই এই শত চেষ্টাতেও ফুটপাত থেকে যে নড়ানো যাচ্ছে না। কলকাতা পৌরসভা এই ফুটপাতবাসীদের জন্য 13টি আশ্রয়স্থল বা শেল্টার বানিয়ে দিয়েছে। শীত বৃষ্টির হাত থেকে তাদের বাঁচিয়াতেই কলকাতার বিভিন্ন জায়গায় 3তলা এই আশ্রয়, নাম আশ্রয় শেল্টার তৈরি করে দিয়েছে বিভিন্ন পৌরসভা রাজ্যের।
ক্ষমতাসীন পৌরসভা, কিন্তু সেখানে যেতে নারাজ এই ফুটপাতবাসীরা। বেশিরভাগ আশ্রয়ই হচ্ছে তাই খালি পড়ে আছে। এদের জন্য বানানো হলো, কেন যাবেন না? জেদ চেপে যাওয়ার এক পুরকর্তা পুলিশের সাহায্য নিয়েছিলেন। পুলিশের সামনে মাথা নিচু করে এই যে ফুটপাতবাসীরা আশ্রয়ে গিয়ে উঠেছিলেন কয়েকজন, কিন্তু দুদিন যেতে না যেতেই সেই যেগুলো ভয়ে ফুটপাত থেকে তলবিতলপা গুটিয়ে ওই আশ্রয়, পাকা বাড়ির আশ্রয়ে চলে গিয়েছিল, সরকারের তৈরি, পৌরসভার তৈরি, তারা আবার 2-3 দিন পর আবার ঠিক যথারীতি ওই ফুটপাতে চলে আসে, ফুটপাতটা দখল করে নেয়, দৃষ্টি দূষণের সৃষ্টি করে। সেই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা শহর মনে হয় কলকাতা। এই শীতের খোলা আকাশের নিচে রাত কাটানো তো ভীষণ কষ্টকর। তা সত্ত্বেও কেন যাচ্ছে না এরা, কেন যাচ্ছে না ওই ওই আশ্রয়ে, সরকারি তৈরি পাকা বাড়িগুলোতে? বালিগঞ্জের ফুটপাতে স্বামী সন্তান নিয়ে থাকেন একজন মহিলা, একাদশী মণ্ডল। তিনি বলছেন, এই বেশ ভালো আছি, এখানেই অভ্যেস হয়ে গিয়েছে, ঠান্ডায় কষ্ট হলেও ফুটপাত থেকে অন্য কোথাও যাব না। শুধু ঠান্ডা কেন, গরম বৃষ্টির সময়ও আমাদের কষ্ট হয়, এই কষ্ট সহ্য করেই ফুটপাতে থাকতে ভালোবাসি। ঘরের ভেতরে থাকলে যেন দম বন্ধ হয়ে আসে। চিন্তা করুন, ভাবুন, কি মানসিকতা, কি কথাবার্তা। তো যেরকম সরকার সেরকম আমাদের ফুটপাতবাসীরা। কেন তুমি সরবে না? তোমাদের থাকার জায়গা দিচ্ছি, তুমি যাবে না কেন? এই জেদ বা এই সরকারের আইন ভাঙার প্রবণতা কেন, যার জন্য আজকে সমাজ ব্যবস্থা রসাতলে চলে গেছে? সারাদিন প্লাস্টিকের বোতল কুড়োনোর পরে মানিকতলার ফুটপাতে গা এলিয়ে দেন বছর 60-এর মুস্তাক আহমেদ। জাস্ট কিঞ্চিত কিছু ব্যক্তির কথা আমি তুলে আনছি। এই মুস্তাক আহমেদ সারাদিন, বয়স 60 বছর, কিন্তু থাকা খাওয়ার কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই, ওই ফুটপাতটাই। সেখানে গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষ যাচ্ছে, ধুলোবালি উঠছে, চিৎকার চেঁচামেচি, গাড়ির হর্ন, ডোন্ট কেয়ার, কোই বাত নেই, চলেগা, এতেই জীবন সুন্দর চলে যাচ্ছে। আরেকটা কথা বলি, এই মুস্তাক আহমেদ কী বলছেন জানেন? সারাদিন ওই বোতল বস্তা নিয়ে, বোতল টোতল, পরিত্যক্ত বোতল বাস্তায় যারা ছুঁড়ে ফেলে দেয়, জলের বোতল থেকে শুরু করে, মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন রকম কাগজ, প্লাস্টিক, এটসেট্রা এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি সব কিছু, এইগুলো ছোটো থেকেই রাস্তায় থাকা অভ্যেস, আর এই কাজ করে আমার জীবন চলে যাচ্ছে, 60 বছরে পৌঁছেছি। একবার ভেবে দেখুন এদের মানসিকতা কি। আর ঠান্ডায় কষ্ট হলেও তিনি বলছেন যে ফুটপাত থেকে অন্য কোথাও যাব না। আর শুধু ঠান্ডা কেন, এই ঠান্ডা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। ভাবুন একবার, কি কথাবার্তা। এবং এই মুস্তাক আহমেদ কী বলছে জানেন? যে যদি আমরা ওই পাকা বাড়ির নিচে, ছাদের নিচে যাই না ঘুমাতে, অস্বস্তি হবে, ঘুমিয়ে আসবে না। উত্তর থেকে দক্ষিণ শহরের রাত নামলে ফুটপাত দখল করে নেন এই একাদশী মণ্ডলরা বা এই মুস্তাক আহমেদরার মতো সব ফুটপাতবাসীরা। আমি জানি না এদের আদৌ এরা ভারতের নাগরিক কিনা, বা আদৌ এরা সভ্য চরিত্রের কিনা, সন্দেহ থেকে যায়। চোর চেচন নয় তো? এরা অবৈধ অনুপ্রবেশকারী নয় তো? কি দেখবে এগুলো? যাদের দায়িত্ব তারাও উদাস, বছর পর বছর, দশক পর দশক এইভাবেই চলে আসছে। আর তারপর আশা করেন যে আমাদের রাজ্য বা আমাদের শহর খুব ভালো হবে, উন্নত হবে। একদম আশা না করাই ভালো। আর একটা কথা হচ্ছে, এরা নাকি ওই পাকা বাড়িতে আরামে ঘুমাতে গেলে তাদের দম বন্ধ হয়ে যাবে। চিন্তা করুন, ওই ফুটপাতে কষ্ট করে থাকাটাই তাদের কাছে লাক্সারি লাইফ, একদম বিলাসবহুল জীবন, শান্তির জীবন। সারাদিন প্লাস্টিকের বোতল কুড়োনোর পরে মানিকতলার ফুটপাতে এই যে মানুষটা মুস্তাক আহমেদ, তার এই কথাবার্তা, তার মধ্যে আরও অনেকেই আছে, ওই একাদশী মণ্ডলের কথা বললাম,
স্বামী ছোট ছোট প্রায় কয়েক ডজন ছেলে মেয়ে নিয়ে ওই ফুটপাতেই খেলছে। পড়াশোনা আদৌ সব করে কিনা সন্দেহ আছে। এর মধ্যে আপনি গাঁজাখোর, পাতাখোর, হেরোইনখোর সব পাবেন, সব জায়গায় আছে এগুলো। তার মধ্যে যে কিছু খারাপ কাজ হয়ে যাচ্ছে না সেটা কে বলতে পারে? হয়েছে, ধর্ষণ থেকে শুরু করে সব কিছুই হয়েছে, খুন খারাপি পর্যন্ত। আর আরেকটা যে কথা আমি বলতে চাইছিলাম, যে কারোর আবার সারাদিনের সংসার পাতা থাকে এই ফুটপাতেই। এদের নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন কলকাতা পৌরসভার সমাজ কল্যাণ এবং নগর দরিদ্রকরণ বিভাগের আধিকারিকরা। ফুটপাতবাসীদের অভ্যস্ত হয়ে যাওয়ার যুক্তি তারা মানতে নারাজ। আরে ক্ষমতা আছে, অবৈধভাবে ফুটপাত দখল করে এইভাবে আছো, সরকারের তো একটা অধিকার আছে। সরকারকেই মানে না, সরকার আইন মানে না। কোথায় আছি আমরা, কোন সমাজে বাস করছি? আর এই শহরের ফুটপাতে যারা রাত কাটান তাদের বড় অংশের বাড়ি রয়েছে বিভিন্ন জেলায়, ভিন রাজ্য। পুরকর্তাদের যুক্তি, কোনো এক অজ্ঞাত কারণে অধিকাংশই তাদের আসল পরিচয় প্রকাশ্যে আনতে চান না। কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? যারা ফুটপাতে রাত কাটান জানেন, তাদের অনেকের মধ্যে আছে যে মোটামুটি সচ্ছল, বিভিন্ন জায়গায়, সে রাজ্যে হোক বা ভিন রাজ্যে হোক, তাদের নিজস্ব বাড়ি আছে, জমিজমা আছে। কেন তারা সেখানে ফিরে যাচ্ছেন না? কেন তারা এই ভিখারির মতো এই ফুটপাতে অসহায়ভাবে, নিরাপদহীনভাবে, নিরাপত্তাহীনতার সঙ্গে জীবনযাপন করছেন? দেয়ার ইজ সামথিং, লট অফ মিস্টেরিয়াস ম্যাটার্স, হিস্ট্রি বিহাইন্ড দ্যাট। এগুলো আপনার বুঝে নেবেন। তো এগুলো সবই অজ্ঞাত। তার কারণ এদেরকে কেউ ঘাটায় না। তার কারণ কি জানবো? ওই ভোট। এবার 26 সালে যে বিধানসভা ভোটটা হবে, ওখানে খেলাটা জমে যাবে। SIR স্যার হয়েছে বলে কত অবৈধ মানুষকে আমরা দেখেছি ধরা পড়তে। সে বাংলাদেশ বলুন, রোহিঙ্গা বলুন, আফগানিস্তান বলুন, পাকিস্তানের পর্যন্ত মানুষ এখানে এসে বিন্দাস জীবন করছে। অসামাজিক, সমাজবিরোধী কার্যকলাপে তারা মানে লিপ্ত। এবার আরেকটা কথা বলি, এদের বাড়ি থাকা সত্ত্বেও আমাদের সরকারের কোনো মাথা ব্যথা নেই। পৌরসভাগুলো এখন এদেরকে উঠাতে পারছে না। এদের কাছে, এদের দাবির কাছে নথি স্বীকার করছে। তার কারণ কি জানেন? ভোট। সব জালিয়াতি করে তারা নাগরিকত্ব তৈরি করেছে। সে আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, অস্থায়ী ফুটপাতের ঠিকানা, সবই চলে আমাদের রাজ্যে, আমাদের দেশে। এবং আরেকটা কথা হচ্ছে যে এরা মানে অধিকাংশই তারা পরিচয়, মানে এই ফুটপাতবাসীরা অধিকাংশ তাদের পরিচয় ঠিকমতো দিতে চায় না। কারণ আছে, বললাম না, দেয়ার ইজ সামথিং। এবং সম্ভবত ভয় পান যে সরকারি আশ্রয়ে থাকলে বেরিয়ে আসবে তাদের আসল পরিচয়গুলো। তাই কিন্তু কেন আসল পরিচয় গোপন করতে চান তারা? উত্তর মেলে না সরকারি আধিকারিকদের কাছ থেকে, পুরকর্তাদের কাছ থেকে, বা পৌরসভার ক্ষমতাসীন পদাধিকারীদের কাছ থেকে। কেন তারা যেতে চায় না ফুটপাত ছেড়ে? তাহলে কি কিছু প্রকাশ হওয়ার ভয় আছে? হতে পারে। আর এই গৃহহীন এই মানুষগুলোর জন্য কলকাতার মোরারি পুকুরে আরও 2টি আশ্রয় বানানোর পরিকল্পনা করেছে কলকাতা পৌরসভা। সমাজ কল্যাণ এবং নগর দারিদ্র দূরীকরণ বিভাগের মেয়র পরিষদ বলছেন, ফুটপাতে যারা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তিনি কে? মিতালি বন্দ্যোপাধ্যায়, মেয়র পরিষদের একজন মহিলা সদস্য। তিনি কথাটা বলছেন। আবার বলছেন এই ঠান্ডাতেও তারা কি করে থাকছে ফুটপাতে।
আশঙ্কা এই হাড় কাঁপানো শীতের কোনো রাতে কোনো অঘটন ঘটলে তার দায় এসে পড়বে পুরসভার উপরে। ডোন্ট কেয়ার। পুরসভার উপরে দায় পড়লেও ও গা ঝাড়া দিয়ে বেরিয়ে আসবে। সেই ক্ষমতা পুরসভার আছে, আইন যা বলে। সেটাও বোঝানো যাচ্ছে না যে কেয়ার অফ ফুটপাত মানুষগুলোকে। হচ্ছে না, অসামাজিক কাজ হচ্ছে না, দুর্ঘটনা ঘটছে না, অঘটন ঘটছে না, ডেফিনেটলি ঘটছে। ফুটপাতবাসীদের একদম 2 বছর 3 বছর কন্যা সন্তানকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে, খুন করে দিচ্ছে, আরও কিছু অসামাজিক কাজ হয়। সবই ঘটে গেছে অলরেডি, ঘটেছে, ভবিষ্যতেও ইট উইল বি ডান। তাতে কি হয়েছে? এটাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার, এটাই আমাদের কলকাতা শহর। আমি জানি না ভারতবর্ষে আদার্স কোনো শহরে এই ধরনের এত ফুটপাতবাসী এইভাবে ঘুমায় কিনা, রাত কাটায় কিনা। আর তাদের জন্য কোনো ভালো জায়গা তৈরি করে দিলে তারা এরকম নানা রকম অজুহাত সৃষ্টি করে বলবে যে না না না, আমি রাজপথ থেকে গলিতে এদো গলিতে ভালো আছি। বাহ, সত্য সেরগাস, কি বিচিত্র এই দেশ, মনে পড়ে যায় সেই ছোটবেলার ইতিহাসে পড়েছিলাম। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।